নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আচ্ছা, একটা কথা বলুন তো, যে চোখ কি শুধুই দেখার জন্য, নাকি চোখ আমাদের বেঁচে থাকার উৎস? প্রতিদিন ভোরবেলা কাজে দেওয়ার এবং রাত্রেবেলা বাড়ি ফিরে আপনার প্রিয় মানুষটির মুখ দেখা, সব কিছুই কিন্তু এই চোখ দিয়েই। তাই চোখ আমাদের শক্তি দেয়, আমাদের অনুপ্রেরণা দেয় এবং প্রত্যেক দিন আবার কাজে ফিরে যাওয়ার সাহস যোগায়। তবে চোখের নানান সমস্যার মধ্যে চোখ লাল হওয়া কিন্তু একটা বড় সমস্যা। চোখের যত্ন আমাদের নিতেই হবে। আর এই লাল হওয়ার কারণ তো অনেক রয়েছে। রেগে গেলেও চোখ লাল হয়, আবার বেশি ঘুমোলে চোখ লাল হয়, কান্নাকাটি করলেও চোখ লাল হয়। এই চোখ লাল হওয়ার নানান কারণের মধ্যে আমরা কিন্তু অনেক সময় অবহেলা করে ফেলি। আমরা ভাবি যে হয় ডাক্তারবাবু দূরে রয়েছেন, কিংবা কখনো ভাবি যে হসপিটাল দূরে রয়েছে, কিংবা দোকান থেকে কোনো একটা ওষুধ কিনে আমরা লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। আজকে কোনো রকম বৈজ্ঞানিক কথাবার্তা না বলে আমরা আলোচনা করব আমার আপনার সমস্যার কথা, এবং সেই আলোচনার সমাধান আমরা খুঁজে নেব। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর জ্যোতির্ময় দত্ত স্যার। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এবং রয়েছেন ডক্টর সোহম সরকার স্যার। সুস্বাস্থ্যে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এবং অবশ্যই রয়েছেন পর্দার ওপারে আমার প্রিয় দর্শক বন্ধুরা। আপনাদের অনুভূতি, আপনাদের সমস্যা আমাদের জানান। আমাদের আলোচনার মধ্যে আমরা সেই সমস্যাগুলো নিশ্চয়ই জেনে নেব। তাহলে এগোনো যাক আমাদের আলোচনায়। আমাদের আলোচ্য আজকের বিষয় হলো চোখ লাল হওয়ার কারণ এবং তার প্রতিকার। প্রথমেই ডক্টর দত্ত আসি আপনার কাছে। এই যে চোখ লাল হওয়া ব্যাপারটা কি, আর চোখের ঠিক কোন অংশটা লাল হয়? প্রথমে বলি, জ্বর যেমন কোনো অসুখ নয়, শরীরের কোনো ইনফেকশন তার প্রতিফলন হয় জ্বর, যাকে বলি আমরা পাইরেক্সিয়া। ঠিক তেমনই চোখ লাল কিন্তু চোখের কোনো অসুখ নয়। চোখের মাঝারি, ভারী বা হালকা ধরনের কোনো কারণে চোখ লাল হয়। এবং এই লাল ব্যাপারটা কোথায় হয় জানার জন্য আমি প্রথমে চোখের গঠন সম্বন্ধে আমি একটু বলে নিই। আমরা একটা ছবি দেখে নিই। চোখের গঠনে আমরা দেখেছি আই বলের বাইরে থেকে ভেতরে তিনটে দেয়ালের তিনটে স্তর থাকে। একদম বাইরে থাকে সাদা স্ক্লেরা, যেটা শক্তপোক্ত। সামনে থাকে কর্নিয়া, কর্নিয়া স্বচ্ছ, এবং ইন্টারমিডিয়েট জোন থাকে ভাস্কুলার, যেটাকে বলে কোরয়েড। কোরয়েড সামনে এসে সিলিয়ারি বডি এবং আইরিশ। আইরিশটা একটা সেন্ট্রালি পারফোরেটেড কার্টেন, তার মাঝখানটা যে ফুটোটা থাকে সেটাকে আমরা বলি পিউপিল। পিউপিলটা ক্যামেরার অ্যাপারচারের মতো। একদম ইন্টারমিডিয়েট লেয়ার হচ্ছে রেটিনা, যেটা আলোক সংবেদনশীল লেয়ার অর লাইট সেন্সিটিভ লেয়ার। এবার সামনে থেকে যদি চোখকে দেখা যায় তাহলে কিন্তু চোখটা সাদাই দেখায়, কিন্তু চোখের স্ক্লেরা এবং কর্নিয়ার যে জাংশনটা, সন্ধি জায়গাটা, সেইখানটা কিন্তু, যেই জায়গাটাকে বলে লিম্বাস, সেইখান থেকে একটা পর্দা বা ঝিল্লি বা মিউকাস মেমব্রেন, সেটা স্ক্লেরার সামনের দিকটা কাভার করে ওটা উল্টে এসে চোখের আপার লিড এবং লোয়ার লিডের পেছনটাকে কাভার করে এবং চোখের সেই লিডের মার্জিনে এসে শেষ হয়। একে বলে কনজাংটাইভা। কনজয়েন মানে আইবলটাকে লিডের সঙ্গে জয়েন করে রাখে। এবং এই কনজাংটাইভাতে অসংখ্য ব্লাড ভেসেলস রয়েছে, কিন্তু আমরা যখন চোখের দিকে তাকাই তখন কিন্তু চোখটা সাদাই লাগে। কিন্তু চোখের যখন কোনো অসুখ করে, যেমন হালকা ধরনের, মাঝারি বা ভারী ধরনের, যেটা একটু আগে উনি বলছিলেন যে অনিদ্রাতে চোখ লাল হয়, স্নান করলে চোখ লাল হয়, রেগে গেলে চোখ লাল হয় ইত্যাদি। তো এছাড়াও অনেক গুরুতর অসুখ আছে যেগুলোতে কিন্তু চোখ লাল হতে পারে। এই কনজাংটিভা শিরা উপশিরায় তখন রক্ত সঞ্চালন হয়। কেন? এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, অর্থাৎ অ্যান্টিবডি এনে চোখ চেষ্টা করে সেই অসুখটাকে। খুব সহজভাবে ডক্টর দত্ত আমাদের বুঝিয়ে দিলেন। এবার আসি ডক্টর সরকারের কাছে। আমরা আরও একটু গভীরে যাই আমাদের সমস্যার। ঠিক কোন কোন কারণে এবার চোখ লাল হয় সেগুলো যদি একটু আপনি পয়েন্ট ওয়াইজ বলেন, একটু ছবির সাহায্যেও, তাহলে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, আমি এই জিনিসটা বোঝানোর সুবিধার জন্য এইভাবে লিখেই এনেছি। আমি এটাকে খুব গ্রসলি একটা ক্লাসিফাই করেছি যে দুরকমভাবে জিনিসটা প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। একটা হচ্ছে যে ব্যথা সহ, আর একটা হচ্ছে ব্যথা ছাড়া। অসংখ্য কারণে চোখ লাল হতে পারে। এবার আমি সাধারণত যেগুলো খুব কমনলি আমরা ক্লিনিকে দেখতে পাই, আমাদের হসপিটালে আমাদের কাছে পেশেন্টরা আসে, সেইগুলোই আমি এখানে শুধুমাত্র রেখেছি। তো প্রথমে যদি আমি আসি এই ব্যথাহীন সাধারণ যে চোখ লাল হওয়ার কারণগুলো, সেগুলো এরকম। আমরা এটা দেখে নিতে পারি। এই যেটা আমি
ক্লাসিফিকেশনটা আমি করেছি। সাধারণ যে জিনিসগুলো যেগুলো এগুলো আমরা সবাই জানি যে স্নান করার পরে, সাঁতার কাটার পরে খুব আমরা যদি খুব কান্নাকাটি করি বা চোখ রগড়ায় খুব জোরে জোরে, তাহলে চোখ সাধারণত লাল হয়। এগুলো খুব একটা সিরিয়াস কিছু নয়, এগুলো আবার নিজের থেকে ঠিক হয়ে যায়। তবে ওই সাঁতারের ব্যাপারটা একটু মেনশন করার, যে সুইমিং পুলের জলে অনেক সময় ওই ইনফেক্টান্ট থাকে, কিছু ক্লোরিন জাতীয় জিনিস, সেগুলোর জন্য একটা সাময়িক একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, এগুলো ঠিক হয়ে যায়। সাধারণত এর জন্য ডাক্তারের কাছে যেতে হয় না বা কোনো ওষুধপত্র দেওয়ার দরকার পড়ে না। আচ্ছা, সরাসরি সূর্যালোক যদি চোখে লাগে অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু চোখ লাল হয়ে যায়। আবার এটাও টেম্পোরারি ব্যাপার। এবং আমরা যদি অনেকক্ষণ জোরে বাতাস লাগে, ধরুন আমরা একটু বাইক নিয়ে ঘুরে এলাম কোথাও, সেক্ষেত্রেও কিন্তু চোখ লাল হয়ে যায় টেম্পোরারি, এগুলো ঠিক হয়ে যায় নিজের থেকে। ধোঁয়া ধুলো এগুলোতে তো হয়। এবারে কিছু চোখের ড্রপ আছে যেগুলোর জন্য কিন্তু একটা রিয়াকশন হয় এবং চোখ লাল হয়। এটা এক্সাম্পল আমি দিতে পারি, যেমন অনেক ক্ষেত্রে যখন আমরা ক্লিনিকে আমাদের কাছে পেশেন্ট আসে, আপনি হয়তো খেয়াল করেছেন যে আমরা অনেক সময় ডাইলেট করে দেখি, মানে চোখের মণিটাকে আমরা বড় করে চোখের ভেতরটা দেখার চেষ্টা করি, রেটিনা, নার্ভ ইত্যাদি। তাতে যে ড্রপটা ইউজ করা হয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে একটা এরকম রিয়াকশন করে এবং চোখ লাল হয়ে যায়। এছাড়া আরও কিছু ড্রপ আছে, যেমন গ্লকোমার কিছু ড্রপ আছে, যেগুলো আমরা জানি যে গ্লকোমার ড্রপ অনেক দিন ধরে দিতে হয়, অনেক সময় সারা জীবনে দিতে হয়। এগুলো কিন্তু লং টার্মে চোখ লাল করতে পারে। তো এগুলো বুঝতেই পারছেন যে এগুলোর ট্রিটমেন্টটাও সেরকমই হবে, যে ড্রপের জন্য হচ্ছে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। আর সত্যি করে কিন্তু ঘুম কম হয় এবং ক্লান্তির জন্য চোখ লাল হয়। এটা অনেক সময় আমাদের প্রশ্ন আমাদের কাছে আসে যে ঘুম কম হলে যে আমার চোখ লাল হয়ে যাচ্ছে, এটা কি কোনো রোগ? এটা কোনো রোগ নয়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা সবারই হয়। এবার এগুলো নিজে থেকে ঠিক হয়ে যায়। এরপরে হ্যাঁ, আরো যদি একটু ছবির সাহায্যে আপনি আমাদের একটু দেখান দর্শক বন্ধুদের, তাহলে সাধারণ মানুষদের বুঝতে বোধহয়। ততক্ষণ আমরা আসি ডক্টর দত্ত আপনার কাছে, যে আমরা জানি যে অ্যালার্জির কারণেও চোখ লাল হতে পারে, আবার ধরুন ইনফেকশনের কারণেও চোখ লাল হতে পারে। এই তফাৎটা কি করে বুঝবো, সেটা যদি খুব সহজভাবে আমাদের একটু বুঝিয়ে বলেন। ভালো প্রশ্ন। অ্যালার্জি এবং ইনফেকশন দুটো কারণে যখন চোখ লাল হচ্ছে, দুটো চিকিৎসা কিন্তু ভিন্ন। সুতরাং এখানে কিন্তু কোনো ভাবেই এমন করা চলবে না যে অ্যালার্জি না ইনফেকশন, আমাকে ডেফিনিট করে আমাদের ডায়াগনোসিস করতে হবে। চোখে যদি কোনো অ্যালার্জি হয়, যেমন কনজাংটিভাইটিস, যেটা আমরা বলতাম জয় বাংলা হয়েছে, তাতে কি হয় না, কনজাংটিভাইটিসে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, এতে কি হয়, চোখ প্রচণ্ড লাল হয়, চোখ ফুলে যায়, চোখ দিয়ে জল পড়ে, চোখ পিছুটিতে বন্ধ হয়ে থাকে, আলোর দিকে তাকাতে কষ্ট হয়, চোখ কড়কড় করে মনে হয় কিছু ঢুকে আছে। এবার হলো চোখ লাল হওয়ার, যেটা বললেন আপনি যে অ্যালার্জি থেকে যে চোখ লাল হয়, সেখানে কিন্তু অন্য রকম চেহারা নেয়। সেটা কিন্তু চোখটা যেমন ফুলে যায়, দুটো চোখেই হয়, এবং চোখটা বিশেষ করে বাচ্চাদের যেটা হয় ভার্নাল কনজাংটিভাইটিস, সেটা একটা সিজনাল ভেরিয়েশন থেকে গরমকালে হয়, এবং দুটো চোখই প্রচণ্ড লাল হয়, এবং সেই সঙ্গে চুলকোতে চুলকোতে আর তখন বাচ্চাটি আর পেরে ওঠে না। তো এটা এই অ্যালার্জি কি করে আমরা বুঝবো? চোখ লাল যেটা হয় সেটা দেখা যাচ্ছে চোখের মনির পাশে, অর্থাৎ লিম্বাসে একটা জিলাটিনাস সোয়েলিং হয়। অনেক সময় চোখের পাতা উল্টে ভেতরে কবলস্টোনের মতো উঁচু উঁচু দেখা যায়, মানে ছোট ছোট পাথরের মতো আপনি বলতে চাইছেন। এবং এইটা প্রত্যেক বছর গরমকালে আসে, এবং এটা 4 থেকে 20 বছর বয়সী বাচ্চাদের হয়। এবং এইটা এই যে গরমকালে বারবার আসে, বাবা মা সেখানে কিন্তু শঙ্কিত হয়ে পড়ে যে অসুখটা বারবার হচ্ছে কেন। এবং এগুলোকে প্রাথমিকভাবে আমরা কিন্তু স্টেরয়েড ড্রপ দিয়ে চিকিৎসা না করলে সেই অ্যালার্জিটা আমরা কমাতে পারি না। ঠিক যেমন ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস কিন্তু স্টেরয়েডের কোনো রোল নেই, সেখানে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দেব, এবং অ্যান্টিবায়োটিক মলম এবং ড্রপ। আর এখানে কিন্তু স্পেসিফিক্যালি কিছুদিন স্টেরয়েড দিয়ে চিকিৎসা করে অপেক্ষাকৃত চোখটা ভালো হলে তারপরে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপ, NSAID গ্রুপ, এছাড়াও এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, ওলোপ্যাটাডিন, বিপোটাস্টিন, এইগুলো। তো এখানে একটা জিনিস বলবো আমি, যে অনেক সময় হয় কি, বাচ্চার পরের বছর যখন বাচ্চাটা এরকম অ্যালার্জি হলো, বাবা মা মনে করে যে আগের বছর তো এটা দিয়ে সেরে গেছে, তো ওই স্টেরয়েড ড্রপটা কিন্তু বারবার দিতে থাকে। আর স্টেরয়েড ম্যাজিকের মতো কাজ করে, সাদা হয়ে যায়, এবং ওরা কিন্তু জানে না যে স্টেরয়েড থেকে কত ক্ষতি হতে পারে। ভবিষ্যতে বাচ্চাটির স্টেরয়েড থেকে কিন্তু গ্লকোমা এবং ছানিও ডেভেলপ করতে পারে। সেই জন্য কখনোই নিজের থেকে ওষুধ দেবেন না, ডাক্তারের পরামর্শ মতো, এবং স্টেরয়েড একটা ট্যাপারিং ডোজে দিতে হয়, সেটা ডাক্তারবাবুর নির্দেশ মতোই দেবেন। মানে যাই দেবেন ডাক্তারের পরামর্শ নিয়েই দেবেন।
বেশ, আর সেটাই হয় অনেক সময়, এই যে কোনো একটা পার্টিকুলার ওষুধ দেওয়া হলো, তাতে বেশ ঝকঝকে হয়ে গেল, চোখটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এবং পরের বার সেই সমস্যাটা হলে আমরা সেই ওষুধটাই রেখে দিই এবং সেটা আবার ব্যবহার করার চেষ্টা করি। ডক্টর সরকার, আসছে আপনার কাছে। এবার ধরুন আমাদের এই যুগে মোবাইল বা টিভি আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ, ওটা ছাড়া বোধহয় আমাদের আমরা একদম অচল হয়ে পড়ি। সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে মোবাইল টিভি দেখলে বা কম্পিউটার দেখলেও কিন্তু চোখ লাল হয়, সেক্ষেত্রে সেই লালটা কিরকম বা তার চিকিৎসাই বাকি? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম, বা আজকাল যেটাকে আমরা ডিজিটাল আই স্ট্রেন বলে থাকি। এটা তো এখন একটা প্রায় মহামারীর আকার ধারণ করেছে অলমোস্ট। আমি বলবো মানে একটা মহামারী থেকে আরেকটা মহামারীর জন্ম হয়েছে। করোনার সময় এই জিনিসটার প্রকোপ খুব বাড়ে এবং সেটা এখনও চলছে। প্রায় যারা প্রত্যেকেই কম্পিউটার, যাদের প্রফেশনের সঙ্গে রিলেটেড, তারা প্রত্যেকেই আমাদের কাছে আসছেন এই ড্রাই আইয়ের কিছু না কিছু সিমটম নিয়ে। এই কম্পিউটার ভিশন সিনড্রোমটা আমাদের জগৎ তো দিনকে দিন ছোট হচ্ছে। আগে আমাদের ছিল টিভি, তার থেকে ছোট হয়ে হলো কম্পিউটার স্ক্রিন, তার থেকে আরও ছোট হয়ে হলো হচ্ছে ফোন। আমরা সারাক্ষণ ওটাই দেখছি সারাদিন। এবার চোখের উপর চাপ পড়ছে, তাতে যেটা হচ্ছে চোখ ড্রাই হয়ে যাচ্ছে। এই কম্পিউটার ভিশন সিনড্রোমে যা সিমটম যা পাওয়া যায় সেটা হচ্ছে যে চোখ লাল, অবশ্যই চোখ লাল হচ্ছে প্রথম সিমটম। সেকেন্ড হচ্ছে যে একটা আই স্ট্রেন হয়, শুধু আই স্ট্রেন না, এমনকি হেডেক পর্যন্ত হয়। আর চোখের ক্লান্তি ভাব আসে, চোখ দিয়ে জল পড়ে রিফ্লেক্সলি। আর যেটা হয় যে কখনো কখনো চোখে একটু দৃষ্টি ঝাপসাও হয়ে যায়, এমনকি অনেকে বলেছেন যে আমরা দুটো দুটো করেও দেখি মাঝে মাঝে। এছাড়া ইমপ্রপার সিটিং পোস্চারের জন্য কাঁধে ব্যথা হয়, স্টিফনেস অফ শোল্ডার হয়, নেক পেন হয়, এগুলোও হয়। এবার এগুলো কেন হয়? কম্পিউটার যখন আমরা দেখি বা ফোন আমরা যখন দেখি, তখন আমরা যেটা করি ভুল করে, সেটা হচ্ছে আমরা ব্লিঙ্ক করতে ভুলে যাই। নর্মালি আমাদের যে ব্লিঙ্ক রেট থাকে 15-20 টাইমস পার মিনিট, সেটা কমে এমনকি দেখা যায় যে 2 to 3 টাইমস পার মিনিটে দাঁড়িয়েছে। এবং এর ফলে যেটা হয়, একটা ইভাপোরেটিভ ড্রাই আই হয়, চোখের ওপরের সারফেসটা শুকিয়ে যায়, জল কম পড়ে যায়, বেশ কিছু শুকনো জায়গা তৈরি হয়। এছাড়া যেটা হয় যে এই কন্টিনিউয়াস আমাদের ওই সিলারি বডির মাসেলগুলোর উপর চাপ পড়ে একটা কন্টিনিউয়াস আমরা সবসময় একটা কনস্ট্যান্ট অ্যাকোমোডেশনের ভিতরে থাকি, তার জন্য চোখের স্ট্রেনটা হয়। এই দুটোই হচ্ছে মেন কারণ। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন হচ্ছে সাধারণত আমরা বেশিরভাগ লোকে যেটা করে, বিশেষত ছোটরা, যে খুব কম আলোর ভিতরে তারা কম্পিউটার ফোন এগুলো দেখে, ঘরের ভিতরে প্রপার লাইট থাকে না, তাদের সিটিং পশ্চার ঠিক থাকে না, শুয়ে শুয়ে কাজগুলো করে, একটা ব্লু লাইট গ্লেয়ার ফ্রম দ্য স্ক্রিন, এগুলোর কারণ। এবারে এর ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে ড্রাই আই পার্টটা আমরা ইজিলি লুব্রিকেটিং আই ড্রপ দিয়ে কন্ট্রোল করতে পারি। রেকমেন্ডেড হচ্ছে যখন আমরা খুব কন্টিনিউয়াসলি কম্পিউটার করে যাব, তখন মোটামুটি এভরি 2 আওয়ারলি আমরা 1 ড্রপ করে লুব্রিকেটিং আই ড্রপগুলো ইউজ করতে পারি। এছাড়া ওই স্ক্রিন টাইম কমানোটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা যেটা আছে 20-20-20 ফর্মুলা বলি আমরা, মানে প্রত্যেক 20 মিনিট বাদে 20 ফুট দূরের কোনো জিনিস 20 সেকেন্ড ধরে দেখা। কিন্তু এটা তো সম্ভব না, বারবার 20 মিনিট পর পর উঠে যেতে হবে। তো সেখানে আমি যেটাকে সহজ করে নিয়েছি, যে প্রতি 45 মিনিট বা 1 ঘন্টা পরে সে কম্পিউটার স্ক্রিন ছেড়ে উঠে পড়বে, কম্পিউটার স্ক্রিনের দিকে বা টিভির দিকে বা মোবাইলের দিকে তাকাবেই না। এবং সেই সময়টা দূরে গাছপালা হালকা করে দেখবে, অথবা একটু জল খেয়ে নেবে, বা জল দিয়ে চোখ ধুয়ে নেবে, অথবা ইচ্ছাকৃতভাবে ব্লিঙ্ক করবে, অথবা চোখ বন্ধ করে বসে থাকবে, অথবা আরেকটা যেটা খুব কাজের, সেটা হলো পামিং, মানে দুটো হাতের তালু ঘষে সেটা যদি চোখের উপরে রাখা যায়, খুব চোখটা রিল্যাক্স হয়ে যাবে। এটা কিছু না, 5 মিনিট করে তারপরে আবার বসলে কিন্তু চোখের এই সমস্যাগুলো যাবে। তাহলে বোঝাই গেল মানে যে বেশিরভাগই করে কি, এসি ঘরে বসে কাজ করে, তাতে আরো ড্রাই আই হয়ে যায়। আবার কন্ট্যাক্ট লেন্স পড়লে তাতে আরো ড্রাই হয়। এবং এক্ষেত্রে কিন্তু চশমা যারা পড়েন, সঠিক পাওয়ারের চশমা না পড়লেও কিন্তু সমস্যা। মানে ছোট থেকে বড় কারোর রেহাই নেই। বাচ্চাদের রয়েছে ধরুন স্মার্ট বোর্ড, আর বড়দের রয়েছে কম্পিউটার। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা শুনে নেওয়া যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন, শুনছি। নমস্কার। ডাক্তারবাবুকে নমস্কার জানাই। বলছেন আমার একটা প্রশ্ন ছিল। আমার বলছি, শুনতে পাচ্ছি তো? আমরা শুনতে পাচ্ছি, সবটাই শুনতে পাচ্ছি, বলুন, শুনছি। ডাক্তারবাবুকে নমস্কার। বলছিলাম যে আমার মাথা যন্ত্রণা গুরুর উপর থেকে, ডান দিকের উপর থেকে একটু সময় লাগবে, গত ফেব্রুয়ারি থেকে, মানে 1 বছর। কিন্তু এখন সমস্যাটা হয়েছে যে আমি একজন নতুন যে ডাক্তারবাবু অপারেশন করেছিলেন দুটো চোখই,
থেকো, তা আমি নতুন একজনের কাছে গেলাম, আমাকে একজন নিয়ে গেলেন। তা আমার সমস্ত টেস্ট গ্লুকোমা, স্ক্যান আর ওষুধ আলো সবকিছু পাওয়ার পরে তারপরে ওসব রিপোর্ট সব ওকে। তা উনি বললেন চোখ রিপোর্ট সব ওকে। এই মুহূর্তে আপনার কি সমস্যা হচ্ছে যদি সংক্ষেপে বলেন, আমাদের বহু সমস্যা হচ্ছে হ্যাঁ যে আমাকে 10 তারিখে জল ইনজেকশন করতে বললেন ওনার যারা রয়েছেন। তা ওনারা কতটা অভিজ্ঞ আমি জানি না, আমি ডাক্তারবাবুদের কাছে আমি অশেষ জল ইনজেকশন করার একদিন আগে দেখি চোখটা লাল। বেশ, ওনার সেই লালের সমস্যায় রয়েছে। আরো শুনে নেব, আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন, শুনছি। আমি নিরঞ্জন ভৌমিক বলছি, কসবা কোলপাড়। বলুন, শুনছি। আমার মাস 1 বছর আগে আমি আই অপারেশন হয়েছে। আমার আপনার কি বলে ওটা ওটা হয়েছে, এবং ডাক্তারবাবু আমাকে বলেছিল টিয়ার ড্রপ ব্যবহার করবেন, এটা সারা জীবনে ব্যবহার করতে পারে। এটা কি আমি পারি? খুব সুন্দর প্রশ্ন, এটা আমাদের বহু মানুষের প্রশ্ন রয়েছে। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, হ্যালো, বলুন, শুনছি। হ্যাঁ বলছি যে আমার চোখটা না মানে ফেকো করা আছে, কিন্তু চোখটা এখন ড্রাই হয়ে গেছে, আর মানে চোখটা সমানে বিট করে, আর কি হাঁটতে গেলে হলে ভীষণ বিট করে। তো সেটা কি করে আমার মানে কিছু আছে ট্রিটমেন্ট? বেশ, অবশ্যই বহু মানুষের সেই সেম সমস্যা রয়েছে। ডক্টর দত্ত, আপনি যদি সংক্ষেপে একটু উনি ওনাদের প্রথম জন বোধহয় মাথা ব্যথার সমস্যা কিছু হ্যাঁ। বলেছিলেন। ফেকো অপারেশনের সঙ্গে কিন্তু মাথা ব্যথার কোনো সম্পর্ক নেই। আর যেটা হয়, মাথা ব্যথা অনেক সময় হয় কি, যদি অনেকে অনেক সময় ধরে স্ক্রিন, কম্পিউটার, ল্যাপটপ এগুলো ব্যবহার করে, তাহলে অবশ্য চোখ থেকে মাথা ব্যথা হতে পারে। দ্বিতীয় জন যিনি প্রশ্ন করলেন যে একটা ওনাকে টিয়ার ড্রপস দেওয়া হয়েছে এবং অপারেশন হয়েছে, তৃতীয় জনেরও অপারেশন হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে ফেকো অপারেশনের পরে একটা অকুলার সারফেস ডিসঅর্ডার হয়, তাতে কিন্তু চোখের জলটার গুণগত এবং পরিমাণের কমে যায়। তার ফলে কিন্তু এটা চিকিৎসা খুবই সোজা। আপনি যদি কোনো লুব্রিক্যান্ট ভালোভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার হাত থেকে রেহাই পাবেন। বেশ, ডক্টর সরকার, আমরা যাই যে পরের প্রশ্নে, যে ড্রাই আই এর কথাটা উনি বললেন, চোখ লাল হওয়ার সঙ্গে কি দৃষ্টিশক্তি চলে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে? সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন। হ্যাঁ, আছে। মানে সত্যি ভয় পাওয়ার কোনো কারণ আছে কি? কিছু তো হ্যাঁ, আছেই, সেই জন্যই তো আমরা আজকে বসেছি যে এই একদম। জিনিসগুলোই আমরা আলাদা করে বলতে চাই। যে এতক্ষণ তো যেগুলো বলেছিলাম সেগুলোতে চোখের সেরকম অসুবিধা কিছু হয় না, আর নিজে থেকে ঠিক হয়ে যায়। কিন্তু এবারে আমি যে অসুখগুলো বলবো, এগুলোতে কিন্তু চোখের দৃষ্টি পুরোপুরি চলে যেতে পারে। এগুলো হচ্ছে মানে সেই রকম চোখের লাল যাতে সঙ্গে আপনার অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে হচ্ছে ব্যথা এবং বেশ কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তি কমে যাওয়া। এর প্রথমে আমি বলবো সেটা হচ্ছে চোখের প্রতি যে কোনো রকম আঘাত। সেই আঘাতটা ছুরি কাঁচি দিয়েও হতে পারে, হাত দিয়েও হতে পারে, ব্লান্ট ট্রমা, অথবা কেমিক্যাল ইনজুরিও হতে পারে। ওই যেরকম হয় যে ওই বাথরুম পরিষ্কার করার অ্যাসিড পড়ে গেছে ইত্যাদি, এ সমস্ত, রান্না করতে গিয়ে তেল ছিটকে লেগেছে চোখে, এগুলো এই ধরনের জিনিসগুলো। এবার এতে করে প্রচুর রিয়াকশান হয় এবং চোখের ভিতরে অনেক স্ট্রাকচার ড্যামেজ হতে পারে, এবং এগুলো অলমোস্ট ইমার্জেন্সি। এগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তার কাছে যেতে হবে এবং যা ট্রিটমেন্ট করতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে কর্নিয়াল আলসার। কর্নিয়া হচ্ছে চোখের সামনের দিকে যে স্বচ্ছ জায়গাটা, অনেকটা ঘড়ির কাচের মতো জিনিসটা, ওইটাকে বলে কর্নিয়া। ওর ভিতর দিয়ে লাইট রিফ্রাকশন হয়ে ভেতরে রেটিনাতে গিয়ে পড়ে। তো এই কর্নিয়ার ওপরটা যখন খারাপ হয়ে যায়, ওখানটাতে ইনফেকশন হয়। খুব সহজ ভাষায় একেই কর্নিয়াল আলসার বলা হয়। এটা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া সমস্ত দিয়েই হয়, ফাঙ্গাস দিয়েও হতে পারে, এবং এটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে অনিবার্য হবে একসময় চোখ কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাবে। এতে প্রচণ্ড ব্যথা হয়, লাল হয় এবং চোখের দৃষ্টি অনেকটাই কমে যায়। এরপর হচ্ছে অ্যাকিউট আইরিডোসাইক্লাইটিস। এটা চোখের ভিতরে একরকম প্রদাহ, মানে এটা স্টেরাইল, এটা কিন্তু কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হয় না। যেমন ধরুন আমাদের আর্থারাইটিস যেরকম হয় শরীরের ভিতরে, অনেক সময় এই শরীরের আর্থারাইটিসের সঙ্গে চোখের আর্থারাইটিস রিলেটেড থাকে। আমি এটাই, সাধারণ মানুষ সেভাবেই জানেন আর তো কি। এতে ওই রকমই সিমটম থাকে যে অত্যন্ত ব্যথা হয়, দৃষ্টিশক্তি কমে যায়। এগুলো কিন্তু খুব এমার্জেন্সি, এগুলো গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এরপর হচ্ছে স্ক্লেরাইটিস। ডক্টর দত্ত যে দেখিয়েছিলেন আপনাকে, যে ওই সাদা চোখের সাদা অংশটা, ওটাকে স্ক্লেরা বলা হয়। ওর যদি ইনফ্লামেশন হয় তাকে স্ক্লেরাইটিস বলে। এতে তীব্র ব্যথা হয় এবং অনেক সময় চোখের দৃষ্টিও কমে যায়। এরপর হচ্ছে চোখের ভেতরের ডিপ ইনফেকশন, পুরো চোখটাই যখন ইনফেকশন হয়ে গেছে, তাকে এন্ডোপথ্যালমাইটিস বা প্যারাপথ্যালমাইটিস বলে। এমনকি পোস্ট অপ কিছু কিছু ক্ষেত্রে, খুব অনভিপ্রেত কিছু ক্ষেত্রে, আমরা চাই না কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমরা দেখেছি যে হয়।
পোস্ট অপ ইনফেকশন, সেগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। এতে চোখে প্রচণ্ড ব্যথা এবং চোখের দৃষ্টি আস্তে আস্তে একেবারেই কমে যেতে থাকে। আর এটা খুব ভয়ঙ্কর, চোখ তুলেও ফেলতে হতে পারে, তার জন্য অনেক সময় চোখ তুলে ফেলতে হয়। অবশ্যই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমাদের Impression, দর্শক বন্ধুদের impression সাবধান করতে হবে একদম। হ্যাঁ, হ্যাঁ, বহু দর্শক বন্ধুর সঙ্গে রয়েছে। আর একটা অসুখ আছে যেটা চোখের, যেটা আমরা আমরা- বলি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, বেশ, হ্যাঁ। অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। নিশ্চয়ই। এটা সাধারণত মহিলাদের বেশি হয়, হ্যাঁ। 50 ঊর্ধ্বে, এবং এদের অ্যান্টিরিয়র চেম্বার থাকে শ্যালো, এবং হঠাৎ করে এটা এমার্জেন্সি হয়ে যায়। প্রচণ্ড চোখ লাল, চোখ ঝাপসা, এমনকি বমি, পেট ব্যথা, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। এবং পেশেন্ট এলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ম্যানিটল বা গ্লিসারল দিয়ে, ডায়ামক্স ট্যাবলেট খাইয়ে, স্টেরয়েড ড্রপ দিয়ে চোখের প্রেশার কমাতে হয়। এবং চোখের প্রেশার যখন কমে গেল তখন আমরা কিন্তু একটা ছোট্ট লেজার আইরিডোটমি বা পরে হয়তো গ্লকোমা অপারেশন, যেটাকে আমরা বলি ট্র্যাবিকুলোটমি, করতে হয়। এবং সেই সঙ্গে অন্য চোখটাও দেখে নিতে হয় যে ওই চোখের কোনো সমস্যা আছে কিনা। এটা কিন্তু ইমার্জেন্সি কন্ডিশন, এবং এটা যদি ঠিকঠাক মতো চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু অন্ধত্ব অনিবার্য। খুব তাড়াতাড়ি চিকিৎসা প্রয়োজন। আরো শুনে নেব আমরা, বহু দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন? বলুন, শুনছি। আমি পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে বলছি। তো আমি ওই আপনার ইলেকট্রিকের মানে ওয়েল্ডিং এর কাজ করি। তো মাঝে মধ্যে ওই ওয়েল্ডিং এর লাইট লেগে চোখ লাল হয়ে যায়, আর মানে দেখতে তখন অসুবিধা হয়, চোখ দিয়ে জল পড়ে। তো এইটা কি হবে, চিকিৎসা করবো? আমার ডাক্তারবাবু এই কদিন আগে হয়েছিল, ডাক্তারবাবু দেখিয়েছিলাম, তো দুটো ড্রপ দিয়েছেন, সেটা লাগাচ্ছি, এখন একটু কমেছে আগের থেকে। ঠিক, পরের প্রশ্নে চলে যাই। আরো দর্শক বন্ধু, নমস্কার, কে বলছেন? ম্যাডাম নমস্কার। ডাক্তারবাবু, আপনারা দুজনেই আমার প্রণাম নেবেন। ডাক্তারবাবু, আজ কয়েক মাস ধরে দেখছি আমার চোখে একটা মশার মতন কি ঘুরছে, চোখ বন্ধ করলেও সেটা মানে ঘুরছে। আর কদিন ধরে দেখছি মানে চোখে ফ্লোট করছে, মানে একটা ওয়েভের মতন। আর এখন দেখছি এক সপ্তাহ ধরে মানে চোখটা ব্লিঙ্ক করছে। আপনার বয়সটা যদি বলেন, আপনার বয়সটাও যদি বলেন। আমার বয়স 50। বেশ, প্রেশার, সুগার, থাইরয়েড কিছু আছে? আর কোনো সমস্যা? বেশ, আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, শুনছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল ডক্টর সরকারের কাছে। তো আমার ছেলের যেটা প্রবলেম হয় যে ওর বাইরে বেরোলেই না চোখটা লাল হয়ে যায়, তো এইটা কি প্রতিকার? বাচ্চার বয়স কত সেটা একটু যদি। ওর বয়স হচ্ছে 18। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, সম্ভবত না। নমস্কার। হ্যাঁ, বলুন, শুনছি। আচ্ছা, প্রথমেই বলি ডক্টর সোম সরকার স্যার এবং বিময় দত্ত স্যারকে আমার অসংখ্য প্রণাম এবং অভিনন্দন। ধন্যবাদ। আচ্ছা, আমার কোয়েশ্চেন ছিল এটাই যে কিছুদিন আমি দেখছি আমার মেকআপ করার ফলে আমার চোখটা প্রায়শই লাল হয়ে যাচ্ছে। তো এটার কারণটা এবং প্রতিকার যদি একটু জানান আমার খুব সুবিধা হয়। বেশ, আমরা একে আমরা একটা করে বলি। একদম। প্রথমে যেটা বললেন উনি ওয়েল্ডিং এর সময় না অক্সি অ্যাসিটিলিন ফ্লেম ওটা চোখের কর্নিয়াতে লেগে যায়, যার জন্য আমরা কিন্তু একটা প্রোটেক্টিভ আই ওয়্যার পরে ওয়েল্ডিং করতে পারি। ওইটা অদ্ভুত ব্যাপার, যখন ওয়েল্ডিংয়ের অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমটা চোখে লাগে তার থেকে প্রায় 6 থেকে 8 ঘন্টা পরে চোখ ব্যথা হয়। যখন লেগে গেল তখন লোকটি বুঝতেই পারে না, রাত্রে বাড়ি ফিরে গিয়ে প্রচণ্ড চোখ ব্যথা এবং দু চোখে ব্যথা পায়। এর চিকিৎসা খুবই সহজ, দুটো চোখে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়ে যদি প্যাড অ্যান্ড ব্যান্ডেজ করে রাখা যায়, ওভারনাইট পরদিন থেকে কিন্তু ঠিক হয়ে যায়। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় যেটা আছে যে ফ্লোটাস কালো দেখছেন এবং ওনার এক্সেসিভ ব্লিঙ্কিং হচ্ছে। ফ্লোটাস যেটা হয় এটাকে আমরা বলি চোখের মাছি। অনেক সময় দেখা যায় যে চোখে কালো 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 স্পট দেখা যায়, অনেক সময় একটা স্পট পাশে একটা ছোট, এবং অনেক সময় মাছ ধরার জালের মতো, এবং ওটার দিকে তাকাতে গেলে অন্যদিকে চলে যাচ্ছে। এটা কিন্তু অনেক সময় হয় কি চোখের ভেতরের যে সেলসগুলো, ডেড সেলসগুলো ঘুরে বেড়ায়। কিন্তু অনেক সময় হয় পিভিডি বলে একটা কন্ডিশন আছে, বা চোখে যদি ফ্লোটাস অনেক বেশি হয় বা তার সঙ্গে যদি আলোর ঝলকানি হয় তবে কিন্তু এটা মারাত্মক ব্যাপার হতে পারে, এমনকি রেটিনাল ডিটাচমেন্ট পর্যন্ত হতে পারে। আপনি আপনার ডাক্তারবাবুর কাছে দেখা করে এটা ঠিক কি ব্যাপারে হচ্ছে জেনে নেবেন। পরের প্রশ্নে ডক্টর সরকারের কাছে যাই। 18 বছরের যে পরের প্রশ্ন ছিল ডক্টর সরকারকে। আর উনি বলছেন এক্সেসিভ ব্লিঙ্কিং একটা বলেছিলেন। ব্লিঙ্কিং এ যেটা হয়, যেটাকে বলে আমরা মায়োকিমিয়া বলি, চোখের মাসেলগুলো তিরিক তিরিক করে কাঁপতে থাকে, এবং এটা
খুব একটা সমস্যার কিছু নেই যে ডান চোখ কাঁপলে ভালো হবে কি ওই চোখ কাঁপলে, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। এটাতে কি হয় না, কিছু ওই ক্যালসিয়াম, নিউরোবিয়ান ফোর্ট এগুলো দিলে মাস তিনেক বাদে কিন্তু এগুলো সম্পূর্ণ চলে যায়। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ নেই। বেশ, পরের প্রশ্নে ডক্টর সরকার আপনি কি বলবেন? বাচ্চার চোখ লাল নিয়ে যদি জিজ্ঞেস করলেন, হ্যাঁ, ওনাকে যেটা বলার যে দেখুন বাচ্চাদের অনেক সময়ই আমরা দেখি যে এগুলো সিম্পল অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয় সাধারণত, এগুলো নিয়ে খুব একটা ওরিড হওয়ার কিছু নেই, এগুলো বয়স বাড়লে আস্তে আস্তে নিজে থেকে ঠিক হয়ে যায়। তবে বাচ্চাদের কিছু আলাদা কারণেও চোখ লাল হতে পারে, সেই জন্য বাচ্চাদের ব্যাপারটা আমার মনে হয় একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত, এবং এক্ষেত্রে আপনার উচিত একবার কিন্তু চোখের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে নেওয়া। বাচ্চাদের সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম হয়, মানে বলা হয় যে চিলড্রেন আর অ্যাকচুয়ালি নট স্মল অ্যাডাল্টস, ফিজিওলজিটাই পুরো আলাদা। জাস্ট 18 ইয়ার্স, মানে মোটামুটি ওই সন্ধিক্ষণে রয়েছে আর কি। আমার হয় যে আর ওরা খুব বেশি দিন চিন্তা করতে হবে না, ওটা কিছুদিনের ভিতরে আস্তে আস্তে নিজে থেকে ঠিক হয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা হয় না, যে বাচ্চারা খুব বেশি এক্সপোজড হয় স্কুলে বা বন্ধুদের সঙ্গে, যার জন্য কি হয় অকুলার সারফেসটা যেটা এক্সপোজ পার্টটা সহজেই লাল হয়ে যায়। আর উনি যেটা বললেন যে ছেলেদের কি হয় না, একটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়, যেটাকে আমি আগে বলেছিলাম ভার্নাল কনজাংটিভাইটিস। এই প্রত্যেক বছরই গরমের সময়টা হয়, এটাকে ওয়ান ওয়েদার কনজাংটিভাইটিস বলে, যেহেতু গরমের সময় হয়। শীতকালে কিন্তু এটা কম থাকে এবং আমরা তো সেটা চুলকোতে থাকে, আগে আলোচনা করেছি। দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু শুনে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার বাবা রাখলি চোখ দিয়ে জল হয়। আচ্ছা, হ্যাঁ, আপনার বয়সটা যদি বলেন, বা পরের জন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ডাক্তারবাবু, বলুন, শুনছি। আমার ডান দিকের চোখটা অপারেশন করা হয়ে গেছে, কিন্তু একটা কালো মাছির মতো উঠছে, সেটা কি কারণে এবং কি করতে হবে দরকার আছে? অবশ্যই মাছির মতো উড়ে বেড়াচ্ছে। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর সরকার, আসছে আপনার কাছে, যে প্রথম প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? জল পড়া, রাত্রি হলেই ভদ্রলোক চোখ দিয়ে জল পড়ছে, সম্ভবত যে কোনো কারণে। আমি যতদূর আমি শুনলাম যে উনি ওনার বাবার কথা বলছিলেন। আচ্ছা, মানে সেক্ষেত্রে ওনার বয়সটা একটু হয়তো আমরা একটু বেশির দিকে ধরে নিচ্ছি। একদম। আমাদের চোখের তো স্বাভাবিক জলের একটা ব্যাপার আছে, চোখের জল তৈরি হয় এবং চোখের সারফেসটা ধোয়ার পরে সেই জলটা নেত্রনালী দিয়ে নাক হয়ে গলাতে চলে যায়, এটাই নর্মাল সিস্টেম। এবারে বয়স হলে পরে ওই নেত্রনালীর ক্ষমতা এমনিতেই একটু কমে আসে, এটা নর্মাল, এটা ফিজিওলজিক্যাল। আর কখনো কখনো ওই নেত্রনালীটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, অ্যানাটমিক্যাল ব্লক হয়ে যায়। এবারে অনেক সময় কি হয়, তার তলাতে যে ল্যাক্রিমাল স্যাক থাকে, বন্ধ হওয়ার পরে ওই জায়গাটায় জলটা যেটা স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে, ওখানটাতে ইনফেকশন হয়ে পুষ্টুজো হয়ে যেতে পারে, যাকে আমরা ড্যাক্টারোসিস্টাইটিস বলে থাকি। এবারে এরকম ব্যাপার হয়ে গেলে কিন্তু সেটা একটু অপারেশনের কথা ভাবতে হবে, ওখানে নেত্রনালীর অপারেশন, ডিসিআর, ডিসিটি যেগুলো আমরা করে থাকি সেসবগুলো ভাবতে হবে। এবার এক্ষেত্রে ওনাকে নিয়ে গিয়ে পরীক্ষা করতে হবে, একটা সিরিঞ্জিং বলে পরীক্ষা হয়, দেখা হয় যে নেত্রনালীটা মানে খোলা আছে না কিনা, ওটা ব্লক হয়ে গেছে, ওইটা ওনাকে করতে হবে। ওনাকে একটু দেখে নিয়ে তারপরে পরামর্শ দিলেই ভালো হয়। আর একটা ব্যাপার আছে, অনেক সময় না চোখের যে লোয়ার পাংটা, যেখান থেকে জলটা ড্রেনেজ হয়, অনেক সময় পাংটাল ইভার্সন থাকে অনেকের, পাংটাটা ঘুরে থাকে, মানে জলটা এসে ওখান থেকে যেতে পারছে না, এটা হতে পারে। সেখানে কিন্তু নেত্রনালীর কোনো সমস্যা নেই। আর একটা হয় যেটা একট্রোপিয়ন, মানে চোখের লোয়ার লিডটা উল্টে থাকে, সেখানেও কিন্তু জল পড়া। একটু বেশি বয়স হলে ধরুন এমনিতেই চামড়াটা একটু দুর্বল হয়ে যায়। আরো একটা সমস্যা নিয়ে অনেক সময় রোগীরা আসেন যে হঠাৎ করে চোখ লাল হয়ে গেল একটা সাদা অংশে, তারা বলেন যে জিজ্ঞেস করলে হয়তো উচ্চ রক্তচাপ কিংবা ধরুন কাশি কিংবা কনস্টিপেশন, এর সাথে যে চোখ লালটা খুব ভয়াবহ একটা চোখ লাল, সেটা কি সত্যি ভয়ের কোনো কারণ আছে? অনেকটা মানে যারা দেখে আটকে ওঠে, কিন্তু এটা মোটেই আটকে ওঠার মতো কিছু ব্যাপার নয়। অ্যাকচুয়ালি এটাকে বলে সাব কনজাংটাইভাল হেমারেজ। আমরা ছবি সাহায্যে দেখছি, আমরা একটা ছবি দেখে নিই। কনজাংটাইভা এবং স্ক্লেরার মাঝখানে যে স্পেসটা থাকে, সেখানে রক্তটা এসে জমে, এবং যেহেতু সেই রক্তটা একটা অক্সিজেনের স্পর্শ পাচ্ছে, সেটা কিন্তু টকটকে লাল হয়ে থাকে। যেমন চোখে ঘুষি মারলে যদি সাবকনজাংটিভাল হেমারেজ হয়, চোখের স্ক্লেরার উপরে যে রক্তটা সেটা লাল থাকে, কিন্তু লিডের ওখানে সেটা কালশিটে পড়ে যায়। কেন? চোখের উপরে যেটা আছে সেটা অক্সিজেন পাচ্ছে বলে লাল থাকে, এবং এই লালটা কিন্তু 2 to 3 উইক্সের মধ্যে আপনি আপ চলে যায়। আমরা অনেক সময় একটা লুব্রিক্যান্ট দিয়ে রাখি,
কিন্তু কোনো রকম কোনো চিকিৎসা দরকার হয় না, নিজে নিজেই চলে যায়। এই সময়টা আমরা বলি খুব বেশি রাব করবেন না, বা কনস্টিপেশন থাকলে সেগুলোকে এড়িয়ে চলুন, বা কাশি থাকলে সেটাকে এড়িয়ে চলুন, যে কোনো স্ট্রেনাস ফ্যাক্টর এড়িয়ে চলুন, বা ব্যায়াম করা, ভারী কিছু তোলা, এগুলো এড়িয়ে চলুন। তার মানে মোটামুটি 2-3 সপ্তাহ তাকে একটু মধ্যে অপেক্ষা করে automatic থাকতে চলে হবে। যায়। ডক্টর সরকার, আসছে আপনার কাছে, যখন উনি বললেন যে চোখে ঘুষি মারা, চোখে চোট লাগা, এবং বাচ্চাদের ক্ষেত্রে চোখে বল লাগা, এইগুলো থেকেও অনেক সময় চোখ লাল হয়, সেক্ষেত্রে সেটা কতটা ভয়ঙ্কর, কতটা গুরুত্ব দিয়ে আমরা দেখব? অনেক সময় চোখে বল লেগেছে বা চোখে চোট লেগেছে, আমরা নেগলেক্ট করলাম, কিছুদিন পরে আমরা ডাক্তারের কাছে আসছি, সেটা যদি আপনি আমাদের একটু বলেন। এটা ম্যাক্সিমাম গুরুত্ব দিয়ে দেখতে হবে। চোখের ট্রমাটা খুবই সিরিয়াস ব্যাপার, এবং সবথেকে বিপজ্জনক দিকটা হলো যে অনেক সময় প্রথমেই বোঝা যায় না, কিছুদিন পরে আস্তে আস্তে বোঝা যায়, এমনকি বছরে বেশ কিছু বছর পরেও তার কমপ্লিকেশন অনেক সময় তৈরি হতে পারে। চোখে আঘাত লাগলে পরে পুরো চোখের যে কোনো স্ট্রাকচারই ড্যামেজ হতে পারে, সেই সামনে কর্নিয়া থেকে শুরু করে পিছনের নার্ভ অবধি, রেটিনা ডিটাচমেন্ট, গ্লকোমা, অনেক কিছুই হতে পারে, ক্যাটারাক্ট ইত্যাদি। কাজেই এটা এই ট্রমাটা কোনো একটা চ্যাপ্টারে সীমাবদ্ধ নয়, এটা পুরো অপথ্যালমোলজি বইয়ের সবকটা চ্যাপ্টারের ভিতরেই ট্রমার কিছু না কিছু এফেক্ট আমরা দেখেছি। এটাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখা উচিত, এবং এটার জন্য সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তারকে একদম যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দেখানো উচিত। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এটা অবশ্যই আমরা অত্যন্ত সিরিয়াসলি কনসিডার করব। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমরা চোখে একটু যে কোনো ধোঁয়া লাগলেই, এবং একটা ধূর্য ধোঁয়াটা চোখে একটু লাগলো, ভীষণ চোখ জ্বালা করে তাকাতে পারি না। আর চোখে ভীষণ একটু ধোঁয়া লাগলে। বেশ, অবশ্যই শুনতে থাকুন। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন, শুনছি। হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যাটা যদি বলেন। জ্যোতি দেব বলছি, উত্তর প্রবেশ করলাম। বলছি যে আমার ডান চোখটা মানে সার্জারটা দেখা এবং ডান চোখে যদি কম দেখি, বাম চোখ যখন বন্ধ দেখি, ডান চোখটা যদি কম দেখি, এটা কি কারণে হচ্ছে না কি দেখতে হবে? বেশ, আপনার চোখে কোনো ট্যারা ভাব বা কিছু আছে জন্ম থেকে, যেটা আপনি লক্ষ্য করেছেন? আপনার বয়স যদি বলেন। বেশ, প্রথম প্রশ্নে যাই। ডক্টর, উনি বললেন যে ধোঁয়া লাগলে চোখ লাল হয়। হ্যাঁ, ধোঁয়া, ধুলো, গ্যাস, চুন, বালি, সুরকি, পেট্রোলের ধোঁয়া, ডিজেলের ধোঁয়া, বাড়িতে পোষা কুকুর বেড়াল, ঘর ঝাড় দেওয়া, ঝুল ঝাড়া, যে কোনো ডাস্ট থেকেই কিন্তু চোখে লাগলেই সেখানে লাল হবেই হবে। চোখ তো একটা রিয়াক্ট করে, তো চুপ করে বসে থাকবে না। তো ধোঁয়া লাগলে লাল হওয়াটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়। আপনি দরকার হলে একটা সানগ্লাস পরে বেরোবেন, তাহলেই হবে, ঠিক আছে? মানে অতটা অযথা যেন উনি চিন্তা না করেন। দ্বিতীয় প্রশ্নে যাই ডক্টর সরকার, আপনার। উনি যেটা বললেন যে উনি দেখতে কম পাচ্ছেন, তাই তো? আমি ঠিক শুনতে পেলাম। হ্যাঁ, একটা চোখ বন্ধ করলে সম্ভবত উনি একটা চোখে ভালো দেখছেন, বন্ধ করলে খারাপ দেখছেন, এরকম, এবং ওনার বয়স 50-এর উপর। প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ছানি। একদম। তো এবার চোখে দেখতে না পাওয়ার তো অনেক কারণ হতে পারে, অসংখ্য কারণ হতে পারে, রিফ্র্যাক্টিভ এরার থেকে শুরু করে ছানি, গ্লকোমা। এবার 50-এর উপরে যেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হচ্ছে রেটিনোপ্যাথিগুলো এবং ক্যাটারাক্ট এবং গ্লকোমা, এই জিনিসগুলো। ওনার সুগার বা প্রেশার আছে কিনা এটা তো উনি ওগুলো দেখতে হবে। ওগুলো থাকলে ওই ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপর হ্যাপাটাইটিস রেটিনোপ্যাথি, এগুলো যে ওই আমরা বলছিলাম ডাইলেট করে আমরা দেখি, রেটিনা ফুল রেটিনা চেক আপ করতে হবে। ওরা চোখের প্রেশার দেখতে হবে, গ্লকোমার জন্য টেস্ট যেগুলো দরকার সেগুলো করতে হবে। আর সবথেকে বড় কথা, ওনার একটা পুরো ওয়ার্কআপ করতে হবে, যে মানে ওনার ভিশন টেস্টিং থেকে শুরু করে চোখের প্রেশার, চোখের রিফ্র্যাকশন থেকে শুরু করে তারপরে চোখের ড্রপ দিয়ে ওই স্পিড ল্যাম্প এক্সামিনেশন যেটাকে আমরা বলি, যে যন্ত্রটাতে আমরা চোখ দেখি ক্লিনিকে, সেটাতে বসে ওনাকে ভালোভাবে পুরোপুরি চেক আপ করতে হবে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যা জেনে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমার চোখটা লাল হয়ে যাচ্ছে সবসময়, মানে বেশ এক মাস ধরে চোখের বা চোখটা লাল হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে একটু জানতে চাই। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উনি বললেন একটা চোখ লাল হচ্ছে মাঝে মধ্যে, এক মাস ধরে হচ্ছে। হ্যাঁ, এই একটা চোখ লাল হলে আমাদের ভাবতে হবে কোনো মিসডিরেক্টেড কোনো সিলি আছে কিনা, যেটাকে আমরা বলি ট্রিকিয়াসিস, মানে চোখের পাতা ভেতর দিকে উল্টে থাকে, এবং সেই
এক চোখ যখন বলেছেন, দু চোখ লাল হলে অন্যরকম হতো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই মিসডিরেক্টেড সিরিয়ালটা তুলে দিতে হবে। এই সঙ্গে কিন্তু চোখ লালও হয় এবং জল পড়ে। সম্ভবত উনি একজন চোখের ডাক্তারবাবুকে দেখালে ধরা পড়বে যে কেন লাল হচ্ছে। আচ্ছা ডক্টর কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য বিশেষ কোনো মানে আপনি সতর্কবার্তা যদি দিতে চান, এবং যারা চোখে প্রসাধনী নানান রকমের আই মেকআপ যারা ব্যবহার করেন, যেটা দৈনন্দিন জীবনে একটা ব্যবহারের অংশ হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য আপনি যদি কিছু বলেন। প্রথমে কন্ট্যাক্ট লেন্সে আসি। এখন কন্ট্যাক্ট লেন্স কিন্তু খুব পপুলার হয়েছে, ঠিক। বিশেষ করে যারা প্রফেশনে আছে, যেমন ধরুন কোনো আর্টিস্ট বা ফিল্মে অভিনয় করে বা নাচের প্রোগ্রাম করে, তারা কিন্তু ওই চশমা পরে চলবে না, সেখানে কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরতেই হবে। এবং এখন যেটা দাঁড়িয়েছে যে ওই 20-21 বছর হয়ে গেলেই বলছে ডাক্তারবাবু আমাকে একটা কন্ট্যাক্ট লেন্স দিয়ে দিন। তো কন্ট্যাক্ট লেন্সের সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধে কি, কন্ট্যাক্ট লেন্সে যেহেতু চোখের সঙ্গে লেগে থাকে, তাতে কন্ট্যাক্ট লেন্স থেকে নানা রকম ইনফেকশন ইত্যাদি হতে পারে। সুতরাং কন্ট্যাক্ট লেন্স যারা পরবেন যথেষ্ট কেয়ার নিয়ে পরবেন, অর্থাৎ হাত পরিষ্কার থাকবে, হাতে নখ থাকবে না। কন্ট্যাক্ট লেন্সের যে সংরক্ষণ করা কেসে যে আপনি কন্ট্যাক্ট লেন্স সলিউশন দিয়ে রাখবেন, ওটা চেঞ্জ করবেন। এবং কন্ট্যাক্ট লেন্স পরার সময় কিন্তু যাতে কোনো রকম কোনো চোখে আঘাত না লাগে সেটা দেখতে হবে। কন্ট্যাক্ট লেন্স পরে কিন্তু ঘুমানো চলবে না রাত্রিরে। আর কন্ট্যাক্ট লেন্স যেটা আছে, ব্যবহার বিধি যেখান থেকে নেবেন তারা সুন্দর করে বুঝিয়ে দেবে, নিয়ম মেনে চললে কিন্তু অসুবিধা কিছু নেই। আর এছাড়া আর একটা প্রশ্ন ছিল বোধহয় প্রসাধনীর ক্ষেত্রে। হ্যাঁ, প্রসাধন। তো কন্ট্যাক্ট লেন্স সম্বন্ধে আরেকটু বলবো যে বেশিরভাগ অনেক সময় দেখা যায় যে কন্ট্যাক্ট লেন্স পুরো ঘুমিয়ে গেছে বা কন্ট্যাক্ট লেন্সের ধার দিয়ে কেটে গেছে, সেখান থেকে এখানে রাখছি কন্ট্যাক্ট লেন্সটা, সেটাও কেসটাকে যথেষ্ট স্টেরাইল রাখতে হবে, সলিউশনটাকে ঠিক মতো রাখতে হবে, সংরক্ষণ ভালো করে করতে হবে। হাতে নখ রাখা চলবে না, আগেই বললাম, এবং হাত পরিষ্কার করে ধুয়ে। আর একটা আছে প্রসাধনের ব্যাপারটা। প্রসাধন নিশ্চয়ই করবেন চোখের বাইরে। এখানে যদি কন্ট্যাক্ট লেন্স রিলেটেড যদি হয়, তাহলে কন্ট্যাক্ট লেন্স ফার্স্ট, মানে আগে কন্ট্যাক্ট লেন্স পরে তারপরে প্রসাধন। আবার যখন প্রসাধন ওঠাবেন তখন কিন্তু লেন্স ফার্স্ট, মানে লেন্সটা প্রথমে খুলে তারপরে প্রসাধনটা ওঠাবেন। এবং প্রসাধন যখন ব্যবহার করবেন তখন খেয়াল করবেন যে ওটা আপনার চোখে কোনো ইরিটেশন হচ্ছে কিনা, কোনো জ্বালা করছে কিনা, চুলকোচ্ছে কিনা, চোখ লাল হচ্ছে কিনা, সেটা বুঝে দরকার হলে সেটা মানে ব্র্যান্ড চেঞ্জ করে অন্য ব্র্যান্ডে চলে যাবেন। আর যদি মনে হয় না কোনোটাই সহ্য হচ্ছে না, তাহলে প্রসাধন করার দরকার নেই। আসি দর্শক বন্ধুর কাছে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন বন্ধুরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি যে নাম দুর্যোগী, ও ঝাড়খণ্ড থেকে বলছি। ওর না চোখটা প্রায় লাল হয়ে থাকে কেন, এই আর কদিন ধরে দেখছি। কত বয়স? বয়সে 11 পড়লো। 11 পড়লো। বেশ। চশমা পরে বাচ্চা বা কিছু? সম্ভবত যোগাযোগ অনেক দূর থেকে ফোন এটা এসেছিল, যদিও আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, দ্বিতীয়। হ্যাঁ, বলুন, শুনছি। হ্যাঁ, নমস্কার, আমি নিমাই চাল গড়াই বলছি, বাবুল জোর বীরভূম থেকে। আমার বয়স 63। আমি যদি কোনো বাইকে যাই তখন দেখা যায় যে চোখে জল আসছে, এবং যদি বাসের মধ্যে যাই তাহলে এত ধরুন জানলা যদি খোলা থাকে তাহলে চোখে জল এসে যায়, ঠান্ডা বাতাসটা ডাইরেক্ট ঠিক করে রাখার জন্য চোখে জল আসে। এটা প্রতিচারটা কি আর কি? আমি তো সাধারণত খোলা চোখেই থাকতে ভালোবাসি। ঠিক। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, বলুন, শুনছি। আমার ডান চোখে দুটো ভীষণ দেখা যায়, কালো রঙের মতো। তাই এটা কিসের থেকে হচ্ছে? যখনই তাকাই তখনই ওইটা দেখতে পাই আর কি। আচ্ছা, এবং কতদিন ধরে দেখছেন এটা? হঠাৎ করে দেখছেন, একটা অংশ দেখছেন, পর্দার মতন দেখছেন? এটা হলো বছর 3-4 তো হবেই, এরকম দেখছি আর কি। আচ্ছা, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। আপনি বলতে থাকুন, সবাই শুনছেন। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে চোখটা আমার চুলকায় আর চোখ দিয়ে জল পড়ে। আচ্ছা, এক এক করে আসা যাক। ডক্টর সরকার আসছে। আচ্ছা, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, অনেকক্ষণ সবাই অপেক্ষায় রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো। হ্যাঁ, বলুন, শুনছি। হ্যাঁ, বললাম আমার 11 মাস বাচ্চার বয়স।
তো মাঝে মাঝে চোখের দুই কোনায় ক্যাটরায় সাদা অংশ বের হয়, এটার জন্য মানে একটু ময়লার মতন কিছু বেরোয় চোখ দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, এটা হঠাৎ করে হচ্ছে না আগেও হয়েছে? মাঝে মধ্যে দেখা যায়। মানে আগেও জন্মের পর থেকেই হচ্ছে না এটা কিছুদিন হলো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে ক্যাটার মানে সাদা অংশ। না, উনি জিজ্ঞেস করছেন জন্মের পর থেকে কি হচ্ছে? মাঝে মধ্যেই হয়। আচ্ছা বেশ, আসি ডক্টর সরকার আপনার কাছে, এক এক করে একটু শুনি, তারপরে ডক্টর দত্তর কাছে আমরা যাব। আচ্ছা, যে চারজন পরপর আমি শুনলাম, চোখ লাল হচ্ছে একজনের হাওয়া দিলে চোখ লাল হচ্ছে, জল পড়ছে, একজন ফ্লোটারের কমপ্লেন করলো, আর একজন বললেন সিম্পলি চুলকা ইত্যাদি। তো এই চারজনকেই একসাথেই বলছি যে চারজনেরই একটা জিনিস যেটা কমন, সেটা হচ্ছে আপনাদের সিমটমগুলো শুনে আমার খুব একটা সেরকম সিরিয়াস অনেক কিছু করতে হবে, বিরাট ট্রিটমেন্ট করতে হবে বলে মনে হচ্ছে না। প্রত্যেকটাই নর্মাল। আপনি যখন বাসে জানলা দিয়ে হাওয়া আসছে চোখে, এটা আমি আগেও বলেছি আমাদের প্রোগ্রামে, এটা নর্মাল, এটা কিছু করতে হয় না। ম্যাক্সিমাম আপনি একটা সানগ্লাস ইউজ করতে পারেন যখন আপনি বাইক চালাবেন বা কিছু, তাতে ওই ফরেন বডি যেটা আমার চোখে অনেক সময় ছোটো ছোটো গুঁড়ো, অনেক সময় মেটালও চোখের ভিতর ঢুকে যায়, সেটা কর্নিয়াতে আটকে যায়, এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার। এর থেকে চোখের অনেক রকম ক্ষতি হতে পারে, এটা অনেক সময় ক্লিনিকে বার করতেও হয় অনেক সময়, এবং এর থেকে কর্নিয়াল আলসার পর্যন্ত হতে পারে। কাজেই ওরকম খালি চোখে বাইক চালানোটা নট রেকমেন্ডেড, এটা কিছু একটা আই গিয়ার পরে চালানো উচিত। আর ফ্লোটারের ব্যাপারটা উনি যেটা বলেছিলেন, যে ফ্লোটারের ব্যাপারটা একটু আগে ডক্টর দত্ত খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছেন, যে ওখানে কিছু ডেড সেল ঘুরে বেড়ায় এবং পিভিডি বলে একটা কন্ডিশন থাকে, তার জন্য এটাও নর্মাল। আপনার বেশ কিছু বছর ধরে হচ্ছে মানে আমার ধারণা এটা সেরকম সিরিয়াস কিছু নয়। তাও আপনি যেটা করবেন, একবার রেটিনা স্পেশালিস্টকে দিয়ে আপনার রেটিনাটা ভালো করে চেক আপ করে নেবেন, যে অন্য কিছু কন্ডিশন এর সঙ্গে তৈরি হচ্ছে কিনা, যে রেটিনা অ্যাটাচমেন্ট বা অন্য কিছু কোনো সম্ভাবনা আছে কিনা, রেটিনাতে কোনো হোল বা অন্য কিছু তৈরি হয়েছে কিনা। আর আরেকজন যিনি বললেন যে বাচ্চার চোখ ওই জল পড়ছে, সাদা সাদা পিচুরি হচ্ছে আর জল পড়ছে, অনেক সময় যেটা হয় বাচ্চাদের, সেটা হচ্ছে বাচ্চাদের নেত্রনালীটা ঠিকমতো তৈরি হয় না। এবার এটার সলিউশনের অনেক রকম রাস্তা আছে। একদম প্রথমে এটা ল্যাক্রিমাল ম্যাসাজ করতে দেওয়া হয় আপ টু 6 মান্থস, তারপর ওটা একটা সিরিনিং প্রবিং করা হয়, এবং যদি প্রথমবারে সিরিনিং প্রবিংয়ে লাভ না হয়, সেক্ষেত্রে 6 মাস পরে একবার একটা রিপিট করা যেতে পারে। এই ব্যাপারটা পুরোপুরি বুঝতেই পারছেন, এটা একটা বিশেষজ্ঞর ব্যাপার। বাচ্চার চোখে জল পড়াটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নাও হতে পারে, আপনি কিন্তু একবার কোনো চোখের ডাক্তার গিয়ে একবার দেখিয়ে নেবেন। আরও দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাগুলো নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরে আসব। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি আমার চোখের কোণের এই শক্ত জায়গাগুলো আগে খুব ছোট লাল, এখন চোখের কোণের এই শক্ত শক্ত জায়গাগুলো খুব ফুটফুট করে, একদম ফুটফুট করে। বেশ, চোখের কোণগুলো খুব চুলকায় আপনি বলছেন, তাই তো? এই অংশগুলো। বেশ বেশ, আরো দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। নমস্কার, আমি জীবন থেকে বলছি। আমার বাবার বয়স 60। বাবা চান করার পরে আর রাতে শোয়ার সময় চোখটা ভীষণ কুটকুট করে, চুলকায়। তো এটা মানে কেন হয় বা সমাধান কি যদি করতে পারে ডাক্তারবাবুরা? অবশ্যই শুনতে থাকুন, আরো দর্শক বন্ধু রয়েছেন। সম্ভবত ডক্টর দত্ত, চোখ চুলকানোটা একটা কমন সমস্যা দেখাই যাচ্ছে। স্নান করার পরে চুলকে অ্যাকচুয়ালি কি হয় না, জলটা অনেক সময় জল থেকে অনেক সময় হয়, সেই জন্য আপনি জলটা সোর্স অফ ওয়াটার চেঞ্জ করে দেখতে পারেন যে তাতে করে চুলকানো কমছে কিনা। এবং বাড়ির সবাই হয়তো স্নান করছে, তাদের হচ্ছে না। কিছু কিছু মানুষ থাকে যারা অ্যালার্জি প্রন, মানে তাদের কিন্তু অ্যালার্জি হয়, বাকিদের হয় না। যেমন একটা জায়গায় 10 জন বেড়াতে গেলে একজনের হাঁচি কাশি হলো, তো সবার হচ্ছে না, সেরকম ওনার সেরকম হতে পারে। সেক্ষেত্রে জলটা যদি পাল্টান, অনেক সময় ক্লোরিন থেকেও এটা হয়, জলে ক্লোরিন মেশানো হয়, তার থেকেও কিন্তু এটা হতে পারে। ডক্টর সরকার, আসছে আপনার কাছে। আমাদের অনেকেরই একটা প্রবণতা রয়েছে, আমরা বাচ্চাদের একটু কাজল লাগাতে ভালোবাসি, এবং কখনো ঘরোয়া পদ্ধতিতে কাজল লাগাই, কাজল কাঠি দিয়েও লাগানোর একটা চল রয়েছে, প্রথা রয়েছে। সে ব্যাপারে আপনার যদি কিছু মতামত থাকে, একটু সাজেশনস। একদম করবেন না, এটা কোনো দরকার নেই, এর থেকে কোনো লাভ হয় না, উপরন্তু অনেক রকম ক্ষতির সম্ভাবনা আছে। কাজল টাজল ওইসব থেকে অ্যালার্জি কনজেক্টিভাইটিস তো হয়, অনেক সময় এমনকি ইনফেকশন অবধি হতে পারে। কাজে এটা করে কোনো লাভ হয় না। আমি জানি বাচ্চাদের চোখে অনেক সময় কাজল টাজল পড়ানো হয়, কেন পড়ানো হয় আমি জানি না, দেখতে ভালো তো সেটা অন্য ব্যাপার, কিন্তু চোখের কোনো উপকার কিছু হয় না, এটা একেবারেই করাটা আমি সমর্থন করবো না।
এবং সেখান থেকে ইনফেকশন হতে পারে। কিন্তু যেহেতু বাচ্চাদের কথা বলছি ডক্টর দত্ত, আসছি আপনার কাছে, যে একজন প্রশ্ন করলেন যে 11 মাসের বাচ্চা, তার একটু সমস্যা রয়েছে, শিশুদের কি কি কারণে চোখ লাল হতে পারে একদম জন্ম থেকে, যদি একটু জন্ম থেকে খুব সংক্ষেপে আমাদের বলেন। ডক্টর সরকার বললেন যে জন্মগত নেত্রনালী কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস, সেখানে কি হয় না, আমাদের বাচ্চাদের জন্মের আগে যে নেত্রনালীটা সলিড থাকে, সলিড, এবং অ্যাট দি মোমেন্ট অফ বার্থ ওটা ক্যানালাইজেশন হয়। অনেক সময় দেখা গেছে ওখানে কিছু কিছু ফাইব্রাস টিস্যু রয়ে যায়, যার জন্য চোখ থেকে জল পড়তে থাকে এবং সেখানে একটা ইনফেকশন হয়। সাধারণত একটা চোখে হয়, দুটো চোখে হতে পারে, বাঁ চোখে বেশি হয়, কেন হয় জানি না। তো সেখানে ট্রিটমেন্ট বা মায়েরা যখন নিয়ে আসে আমাদের কাছে, আমরা একটা ম্যাসাজ দিয়ে দিই, তাতে করে ম্যাক্সিমাম মানে 90% বাচ্চার কিন্তু ঠিক হয়ে যায়। কারণ 3 মাসের মাথায় কিন্তু সেই যেগুলো অবস্ট্রাকশন ছিল সেগুলো খুলে যায়। যদি না খোলে আমরা 6 মাস পর্যন্ত অপেক্ষা করি, ম্যাক্সিমাম 8 মাস, তারপরে কিন্তু প্রবিং বলে একটা অপারেশন আছে এবং সিরিঞ্জিং করে সেটাকে খুলে দিতে হয়। যদি বাচ্চা অনেক সময় দেরি করে আসে, 1.5 বছর 2 বছরে আসে, সেখানে কিন্তু আর প্রবিংটা কাজ করবে না। তখন আমাদের কিন্তু বাচ্চাটা 6 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতদিনে বাচ্চাটা একটু বড় হবে, এবং অ্যানাস্থেসিয়া করে আমাদের ওই DCR ড্যাক্রোসিস্টোরাইনোস্টোমি অপারেশন করে নেত্রনালীর সঙ্গে, নেত্রথলির সঙ্গে আমাদের বোনের যে মিউকাস মেমব্রেন রয়েছে, নেজাল মিউকাস মেমব্রেনের সঙ্গে একটা কমিউনিকেশন করে দেওয়া হয়। আর বাচ্চাদের আরো লাল হওয়ার কারণ কেন, বাচ্চারা খুব এক্সপোজড হয়, ওরা স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, চারদিকে ছুটোছুটি করছে, ওদের কিন্তু এক্সপোজারটা বেশি হয় এবং তার ফলে কিন্তু চোখ লাল হওয়া, এবং এই যে বললাম অ্যালার্জি বাচ্চাদের ভেরি কমন। এই গরমের সময়টা কিন্তু কত যে বাচ্চা আমাদের কাছে আসে যে অ্যালার্জি হয়েছে, অ্যালার্জি থেকে কিন্তু চোখ প্রচণ্ড লাল হয়, এবং এটাকে আমরা আগেই বললাম যে ভার্নাল কনজাংটিভাইটিস বলে, এবং দুটো চোখেই হয়। বাচ্চা চুলকে চুলকে সে মানে টায়ার্ড হয়ে পড়ে, এবং সেই যত চুলকোবে হিস্টামিন তত বেরোবে, তত অ্যালার্জি বাড়বে। সেটা চুলকোটা কিন্তু সমাধান হচ্ছে পরিষ্কার খাবার জল দিয়ে চোখ ধোয়া, আর ডাক্তারবাবুর নির্দেশ মতো প্রথমে স্টেরয়েড দিয়ে কিছুটা কমিয়ে নেওয়া হয়, তারপরে NSAID গ্রুপ এবং ওলোপ্যাটাডিন, বিপোটাস্টিন, এই ড্রপগুলো দিয়ে, এবং এইটা বছর বছর হতে থাকে। সেই বছর বছর প্রত্যেক বছরে কিন্তু ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নিতে হবে। আমাদের সময় খুব কম, খুব সংক্ষেপে যদি ডক্টর সরকার বলেন যে চোখ লাল হলে কত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত, অবহেলা আমাদের করা উচিত না উচিত নয়, দোকান থেকে ওষুধ কিনে ভুল অনেক সময় চিকিৎসা করে আমরা ওষুধ লাগাইয়ে জিনিসটাকে আরো বাড়িয়ে ফেলি, জাস্ট খুব সংক্ষেপে যদি একটু বলেন দর্শক বন্ধুদের জন্য। হ্যাঁ, ওই সিরিয়াস যেগুলো বললাম ওগুলো হলে তো ইমিডিয়েটলি যেতে হবে, তবে যেগুলো অতটা সিরিয়াস নয়, হয়তো কিছুদিন ধরে লাল হয়ে রয়েছে, আপনার মনে হচ্ছে যেটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা সিম্পল কনজাংটিভাইটিস, সেসব ক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করতে পারেন, ম্যাক্সিমাম 7 ডেজ। এবার তার ভিতরে যদি সিমটম কমতে থাকে তাহলে ভালো কথা, যদি সিমটম না যায় বা সিমটম নতুন কিছু তৈরি হয়, নতুন করে পেন তৈরি হলো, নতুন করে ডিসচার্জ শুরু হলো, বা জিনিসটা আরও বেড়ে গেল, এইসব কিছু নতুন সিমটম তৈরি হলো, তাহলে আপনাকে ইমিডিয়েটলি যেতে হবে। তাছাড়াও কিন্তু 7 দিনের বেশি ঘরে বসে থাকা উচিত নয়। 7 দিনের বেশি কোনো রকম ভাবে অবহেলা করা উচিত নয়। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, এখনো দর্শক বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, আমি আমার গঙ্গায় ডুব দিয়ে চান করলে এবার সূর্য আলোতে চোখ লাল হয়ে যায়, এটা একটা নম্বর। আর দুটো হচ্ছে যে আমার আগে মাইনাস পয়েন্ট ছিল, এখন আছে, এখন প্লাস পয়েন্ট হয়ে গেছে, কিন্তু আমি এখন কোনো পড়াশোনা বা টিভি দেখা, কম্পিউটার কাজ করা খালি যুগে ভালো দেখি, এবার এই জন্য কোনো সমস্যা হবে আমার? বেশ, আপনি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অমিতাভ দাশগুপ্ত কথা বলছিলাম মল্লিকপুর বারুইপুর থেকে। আমার একটাই, আমি 71 বছর বয়স, আমার দুটো চোখেই আমার ক্যাটারাক্ট অপারেশন হয়ে গেছে। এখন আমার চশমা খুব একটা পড়তে হয় না, এমনিতেই আমি লেখাপড়া করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার চোখের মানে পাতাতে, চোখের পাতার উপর দিকে ছোট ছোট গুড়ি গুড়ি একটু শক্ত দানা মতন হয়, ওটা প্রায় 2 মাস 3 মাস থাকে, তারপর হয়তো আবার কোনো সময় ওটা ভ্যানিশ হয়ে যায়। এটা মাঝে মাঝে 4-5টা করে, দু চোখেরই ওপরে, ডানটাই বেশি বাটায় কম, এইটা হচ্ছে। অবশ্যই, খুব সুন্দর করে উনি সমস্যার কথা বলেছেন। ডক্টর দত্ত, আপনি কি বলবেন? প্রথমজন যিনি বললেন যে গঙ্গায় স্নান করলে চোখ লাল হয়, গঙ্গার জল কিন্তু এখন আর মানে দূষিত হয়ে গেছে, সেখান থেকে লাল যে হবেই তার কোনো সন্দেহ নেই এটা। আর উনি বললেন যে মাইনাস পাওয়ার আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার, যাদের মাইনাস পাওয়ার থাকে তাদের আমরা বলি মায়োপিয়া, এবং মায়োপিয়াতে কি হয়, দূরের দৃষ্টিটা কম থাকে, কিন্তু তারা
কাছের দৃষ্টি তাদের ভালোই থাকে, অর্থাৎ কাছেতে প্লাস পাওয়ার, দূরে মাইনাস, কাটাকাটি হয়ে কাছে জিরো। এবং অনেক সময় দেখবেন কোনো কিছু দাম বা কিছু দেখতে গেলে ওরা চশমাটা উঁচু করে দেখে বা চশমাটা খুলে দেখে। সুতরাং এইটা কিন্তু আপনার বরং ভালোই হয়েছে যে আপনি খালি চোখে কাছেরটা দেখতে পাচ্ছেন। মাইনাস পাওয়ারের এটা একটা অ্যাডভান্টেজ। আর একজন বলেছিলেন যে ছানি অপারেশন এবং চোখের পাতায় গুড়ি গুড়ি হচ্ছে, এটাকে আমরা বলি ব্লেফারাইটিস। ব্লেফারাইটিস মানে কি? চোখের পাতার একটা সংক্রমণ। এতে আমরা কিছুটা অ্যান্টিবায়োটিক মলম দিয়ে সারাই এবং সপ্তাহে 2-3 দিন অন্তত শ্যাম্পু করে চুলের খুশকি থেকে আসে বলে চুলটা পরিষ্কার রাখবেন, তাতে আপনি ভালো থাকবেন। ডক্টর সরকার, শেষ করার আগে কোনো টেক হোম মেসেজ আপনি কি বলবেন? সংক্ষেপে এটাই বলবো যে দেখুন, মানে বাংলা একটা কথা আছে যে সিইং ইজ বিলিভিং। আমরা দেখলে সেই জিনিসটা বিশ্বাস করি। চোখ কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অর্গান। ব্যাপারটা একটু ভেবে দেখবেন। অবচেতনে আপনি এতদিন এটা গুরুত্ব দিচ্ছিলেন, এবার থেকে খুব সচেতনভাবে দেবেন এবং চোখের যত্ন নেবেন। এবং বোঝাই যাচ্ছে বহু দর্শক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন এই কারণ ওনারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। ডক্টর দত্ত, এনি টেক হোম মেসেজ? আমরা যেটা করি, শরীরের অন্যান্য জিনিস যতটা আমরা গুরুত্ব দিয়ে দেখি, চোখকে কিন্তু অতটা সময় দেয় না। এবং আমি বলবো যে চোখের দিকে লক্ষ্য রাখুন। চোখ পরিষ্কার খাবার জল দিয়ে রেগুলার ধোয়া অভ্যাস করুন। বাইরে থেকে এলে যেমন আমরা হাত পা ধুই, চোখটা পরিষ্কার খাবার জল দিয়ে ধুয়ে ফেলুন। চোখের কোনো রকম কোনো উপসর্গ হলে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যান। কম্পিউটার, ল্যাপটপ, টিভি, স্মার্টফোন দেখানো একটা রেগুলেট করে ফেলুন, কম দেখুন। এবং সুষম খাদ্য গ্রহণ করুন, যেটাতে আপনার হলুদ পাকা ফল, শাকসবজি, একটু প্রোটিন, এগুলোর দুধ, এগুলো খাদ্য তালিকায় রাখুন। আর চোখটাকে সুস্থ রাখুন, সবল রাখুন, যাতে করে আপনি বাকি জীবনটা সুস্থভাবে বাঁচতে পারেন। এবং ডায়াবেটিস বা যে রোগগুলো রয়েছে, হাইপারটেনশন, সেগুলো থেকেও যেন আমরা নিজেদের একটুখানি প্রোটেক্ট করতে পারি। অসুখগুলো যেগুলো রয়েছে সেক্ষেত্রে একটু খুব ছোট্ট করে ডক্টর সরকার। হ্যাঁ, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো এখন ঘরে ঘরে ডায়াবেটিস, হাইপারটেনশন প্রত্যেকটা ঘরেই বোধহয় রয়েছে, পেশেন্টরা পাওয়া যাচ্ছে এখন। এবার চোখে এদের এফেক্ট আছে, দুটোরই ভালো রকম এফেক্ট আছে এবং সেগুলো বেশিরভাগটাই আছে হচ্ছে রেটিনাতে, যাকে ডায়াবেটিস রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা হয়। এগুলোতে যে ড্যামেজগুলো হয় সেগুলো কিন্তু ইরিভার্সেবল, মানে একবার খারাপ হয়ে গেলে, চোখের দৃষ্টি চলে গেলে কিন্তু আর ঠিক করা যায় না। কাজে পুরোপুরি ব্যাপারটা হওয়ার আগেই আমাদের আটকাতে হয়। এবার প্রথমে আমাদের ডাইলেট করে দেখতে হয় ভালোভাবে পুরো রেটিনাটা, যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আছে কিনা। তারপরে কিছু টেস্ট করতে হয়, যেমন ওসিটি ইত্যাদি। তাতে করে পুরো রেটিনার ফুল থিকনেস 10টা লেয়ার আমরা দেখতে পাই। কোথাও কিছু ডায়াবেটিসের জন্য প্রবলেম হচ্ছে কিনা, হাইপারটেনশনের প্রবলেম হচ্ছে কিনা পরিষ্কার দেখা যায়। এবং সেই টেস্টের রিপোর্টের উপর নির্ভর করে এর বিভিন্ন রকম চিকিৎসা আছে, লেজার আছে, ইঞ্জেকশন আছে, অনেক কিছু আছে। এগুলো কিন্তু প্রত্যেক বছরে একবার করে দেখানো উচিত। এবং সবথেকে বড় কথা, সুগার এবং প্রেশার এগুলোকে ভীষণ টাইট কন্ট্রোলে রাখবো। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এরপর দর্শক বন্ধুদের জন্য বলবো যে আগামী 26শে জানুয়ারি যে অনুষ্ঠানটি রয়েছে সেটি হলো কখন পেসমেকার। বিশেষজ্ঞরা রয়েছেন ডক্টর সঞ্জীব মুখার্জি এবং ডক্টর দেবব্রত বেরা, সঞ্চালনায় রয়েছেন অনুক্তা ঘোষাল। শেষ করার আগে বলবো, দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সত্যি চোখ কিন্তু আমাদের মনের জানলা নয়, চোখ আমাদের চলার পথ, আর এই সুন্দর পৃথিবীকে দেখার একটা শেষ প্রয়াস। অতএব চোখকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আলো জ্বালিয়ে রাখুন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মাসের শেষ রবিবার, যখন বাজে সকাল 11টা, একত্র হয় গোটা দেশ শুনতে মন কি বাত। मेरे प्यारे देशवासियों, नमस्कार। मन की बात में आप सबका स्वागत है।